Assalamu alaikum, my dear learners. I am again before you. আজকে আমি তোমাদের যেটা বোঝাবো সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা আমাদের ব্যবহার্য যেসব বাক্য রয়েছে সেক্ষেত্রে মোর দ্যান 50% কেসেস এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার হয়ে থাকে। সুতরাং আমরা তাহলে এখন আলোচনা করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কী দেখে বুঝবো। ঠিক আছে, শুরু করে দিলাম। এই বেঙ্গলি ফর্মটা কি, অর্থাৎ বাংলা রূপটা কি। আমরা যেহেতু বাঙালি, অতএব বাংলা ভাষাভাষী মানুষ, অতএব আমাদের কাছে বাংলা থেকে ইংরেজিটা যেতে হবে। সেই কারণে আমরা বুঝে নেব কোন বাংলা বাক্যগুলোর এবং ভার্বের রূপটা কেমন থাকলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করব। থ্যাংক ইউ মাই ডিয়ার লার্নার্স। বাংলা রূপটা সাধারণত হয় বা আছে বা করি, করো, করে, যাই, খাই প্রভৃতি থাকে। ওকে, তাহলে আমরা বাংলা রূপটা কি জানছি? প্রধান ক্রিয়ার শেষে খুব সোজা হয় বা আছে, করি, করো, করে, যায়, খায়। এই কটা বাংলার ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হয়। এখন আমাদের বিষয় একটা খুব ক্লিয়ারলি মনে রাখতে হবে, এই টেন্সটা প্রেজেন্ট মানে বর্তমান, টেন্স মানে কাল, আর ইনডেফিনিট মানে অনির্দিষ্ট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে কি দাঁড়ালো? বর্তমানের অনির্দিষ্টকাল, অর্থাৎ যেসব ঘটনা, যেসব বিষয় বর্তমান অনির্দিষ্টভাবে হয়ে থাকে বা হয় বা আছে, অর্থাৎ বক্তার সাবজেক্টের অবস্থা, সাবজেক্টের অধিকারত্ব সব কিছু প্রেজেন্টে হবে, প্রেজেন্ট টেন্সে হবে। তখন সেই সাবজেক্টের অবস্থা বা সাবজেক্টের কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি অধিকারত্ব বা অনির্দিষ্ট কোনো ঘটনা বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে থাকবো। ওকে, আমি এই ক্লাসটার পরবর্তীতে আমি কখন কখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় সেটা আমি বলে দেব। তবে আমরা জাস্ট এর বিষয়টা জেনে নিচ্ছি। তাহলে করি, করো, যাই, খাই হয় বা আছে, এক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এর গঠনটা কি করব? গঠন খুবই সোজা। এস অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তোমরা সংক্ষেপে এস প্লাস ভি প্লাস ও বলতে পারো। আমি এর আগে একটু বলেছি, আবার বলে দিচ্ছি, যার দ্বারা ক্রিয়া সম্পন্ন হয় সেই হলো সাবজেক্ট। সাবজেক্ট যা কিছু করে তাই ভার্ব, আর ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। ওকে মাই ডিয়ার লার্নার্স, এর একটা ব্যতিক্রম নিয়ম আছে নাম্বার পার্সন অনুযায়ী। সে ব্যতিক্রম নিয়মটা কি? এক্সেপশন রুল। এর এক্সেপশনটা কি? যদি সাবজেক্টটি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বারে থাকে। খুব ভালো করে দেখো, থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বারে থাকে, তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়। খুব সুন্দর, খুব ইজিলি ভাবে লিখে দিয়েছি। যদি সাবজেক্টটি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বারে থাকে তাহলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস হয়। ওকে, এই বিষয়টা আমাদের খুব খেয়াল করতে হবে। আমাদের তাহলে এই টেন্সে খুব সহজভাবে মনে রাখার জন্য আমরা তিনটে বিষয় খেয়াল করব: এর বাংলা রূপ, এর গঠন প্রণালী এবং এর ব্যতিক্রম নিয়মটা। Only for this tense, only in case of present indefinite tense, when the subject is in third person and singular number, then you will add s or yes at the end of the main verb. এবার আমরা উদাহরণ আছে, এক্সাম্পল। যেমন ছেলেটি সৎ, এখানে দেখো
বর্তমানের অবস্থা, ছেলেটির অবস্থা বোঝানো হচ্ছে। সৎ ছিল বা সৎ হবে বলছিলেন, ছেলেটি সৎ, বর্তমানে সৎ। এই হয় কথাটি উজ্জ রয়েছে এখানে। এটা আমাদের বাংলার ক্ষেত্রে হয়টা প্রয়োজন হয় না, কিন্তু ইংরেজিতে অ্যামিজারটা ইউজ হবে। ছেলেটি সৎ, ইংরেজি কী হবে? দ্য বয় ইজ অনেস্ট। ওকে, নেক্সট অ্যানাদার সেন্টেন্স। বালিকাটির একটি ছাতা আছে। অধিকারত্ব, এটা কন্ডিশন, এর অধিকারত্ব। বালিকাটির একটি ছাতা আছে। Translation: The girl has an umbrella. The girl has an umbrella. এটা অধিকারত্ব, এটা অবস্থা। এবার আরও ক্ষেত্রে অনির্দিষ্ট কাজ। ছেলেটি ফুটবল খেলে। ছেলেটি ফুটবল খেলে। The boy plays football. এখানে দ্য বয়টা থার্ড পারসন সিঙ্গুলার, আমি আমরা ফার্স্ট পারসন। সাবজেক্ট নিজের সম্পর্কে যখন কথা বলে তখন সেটা ফার্স্ট পারসন। সাবজেক্ট যখন কারোর প্রতি কথা বলবে, তুমি, তোমরা, তোমাকে, তোমাদের, এগুলো সব সেকেন্ড পারসন। সংখ্যা একটা হলে সিঙ্গুলার, একের বেশি হলে প্লুরাল। আর থার্ড পারসন হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা বাদে পৃথিবীতে যত ওয়ার্ড রয়েছে সব থার্ড পারসন। সেটা সংখ্যা একটা হলে সিঙ্গুলার নাম্বার, একের বেশি হলে প্লুরাল নাম্বার। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমি সেকেন্ড নেক্সট আর একটা বাক্য লিখছি। আমি স্কুলে যাই। আমি রোজ বিদ্যালয়ে যাই। I subject go to school daily. Okay. Another sentence. তুমি সকালে বইটি পড়ো। তুমি সকালে হাঁটো। তুমি সকালে হাঁটো। ইউ ওয়াক, হাঁটা ইংলিশ ওয়াক। You walk, তুমি হাঁটো in the morning. ওকে, তাহলে আমি খুব সংক্ষেপে তোমাদের মনে রাখার জন্য বলে দিচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট মানে বর্তমান, ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, আর টেন্স মানে কাল, বর্তমানের অনির্দিষ্ট কাল। মনে রাখার জন্য তিনটে বিষয় খেয়াল করব। এর বাংলা রূপটা, করে করি যাই খাই। ওকে, এটা বাংলা রূপ হয়ে গেল। গঠন, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট চেনার আমি সহজ উপায় বলে দিলাম। যার দ্বারা ক্রিয়া সম্পন্ন হয়, ঠিক আছে, সেই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট যা কিছু করে সেই ভার্ব, আর ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। আমি ধরো একটা এক্সাম্পল দিচ্ছি যে রেহানা একটি ছবি আঁকে। রেহানা একটি ছবি আঁকে, তাহলে ছবি আঁকা কাজটা কার দ্বারা সম্পন্ন হচ্ছে? রেহানাতে। তাহলে রেহানা এখানে সাবজেক্ট। রেহানা কি করে? আঁকে। আঁকাটা হচ্ছে আমার এখানে ভার্ব। এবার ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সারটা পাচ্ছে সেটা অবজেক্ট। কি আঁকে? তো ছবিটি আঁকে। ওকে, তাহলে আমি কি করবো? রেহানা ছবিটা আঁকে নিয়েছি কি? রেহানা ড্রজ দ্য পিকচার। এখানে রেহানা আমার সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে আমার একটা ব্যতিক্রম নিয়ম কি, যদি সাবজেক্টটি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বারে থাকে তাহলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস হবে। ওকে মাই ডিয়ার লার্নার্স, এই হচ্ছে আমার মূল বিষয়। এবার আমি এটার এই সেকেন্ড পার্টে তোমাদের বলে দিচ্ছি কখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। আপাতত আমি এই বিষয়গুলো, খুব সোজা বিষয়টা আমরা সকলে মনে রাখবো, তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝতে কোনো সমস্যা হবে না। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ সো মাচ।